আমাদের ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারের আজকের বিষয় মহিষীর মহাপ্রয়াণ। রাষ্ট্রীয় শোক চলছে, তার জন্য শোকে মুহ্যমান জাতি, কিন্তু সেই শোকের মধ্যেও এক ধরনের গর্ব অনুভব হয়, হওয়াটাই উচিত। একটি মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, কিন্তু ভুল ত্রুটি এবং ঠিক এবং অনুচিত যা এই সব কিছুর যে এক ধরনের বিবেচনা, সেই বিবেচনায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই সব কিছুর ঊর্ধ্বে সম্ভবত আমি সবচেয়ে চমৎকার যে হেডলাইনটি দেখলাম সেটি হলো ডয়চে ভেলে, দুঃখিত, ডয়চে ভেলে না, এপিতে সেটি হলো যে বাংলাদেশ মর্ন ফর দেয়ার লিডার বেগম খালেদা জিয়া। এটি আমাদের দেশের কোনো গণমাধ্যম, হয়তো আমাদের দেশে গণমাধ্যম অনেক বেশি বুদ্ধিবৃত্তিক চর্চা করে, তাদের চেয়ে ডয়চে ভেলে থেকেও করতেই পারে। আমাদের দেশে কোনো গণমাধ্যম হয়তো অকপটে বলতে পারেনি, কারণ তারা অনেক বেশি নিরপেক্ষ, নিরপেক্ষতার একটা ধ্বজা তাদের আছে। বেগম খালেদা জিয়াকে শুধুই নেতা বলা যায় কি না সেটা ভাবতে আমাদের অনেক সময় লেগেছে, কিন্তু আমি যতটুকু সাংবাদিক হিসেবে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম, এই এপিতে আমি দেখলাম যে সেখানে তারা লিডার বেগম খালেদা জিয়া বলেছেন। অর্থাৎ তারা এই এতবারের সরকার প্রধান, এতবারের এত কিছু আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, এই সব কিছুর বাইরে গিয়ে তারা কথা বলেছেন। হ্যাঁ, আমার মনে হয় যে এই নেতার জায়গাটি, আমি আমাদের আজকের যারা দুইজন আমাদের সঙ্গে অতিথি আছেন তারা হয়তো বা আমার চেয়েও আরও ভালো বলতে পারবেন, আমি ভুল কি সঠিক সেটাও তারা ঠিক করতে পারবেন। আমার ব্যক্তিগত চিন্তা হলো যে বাংলাদেশ তার নেতাকে হারিয়ে শোকে মুহ্যমান, এবং বাংলাদেশের যে এমন একজন নেতা ছিল বিশ্ববাসী সেটি দেখলো, সেই কারণে গর্বে গর্বিত। বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। আমরা শিরোনাম দেখে আসবো, দর্শক শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আপসীর নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আর নেই। হাসপাতালের গেটে হাজারো মানুষের চোখে অশ্রু, কাঁদছে সারা দেশ। আর পৌর জীবন থেকে ক্ষমতার সর্বোচ্চ আসন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হয়ে ওঠেন আপসীর নেত্রী। মিথ্যা মামলার কারাজীবনও টলাতে পারেনি খালেদা জিয়াকে। তিনবারের নির্বাচিত সরকার প্রধানের প্রয়াণে 3 দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। আগামীকাল সাধারণ ছুটি, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া। কাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা। এবং খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছেন প্রেস সচিব। দর্শক দেখছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। হাসান খুরশেদ সূচি, আপনি অনেক আগের থেকে সাংবাদিকতা করেন এবং আপনি অন্তত 3টি প্রতিষ্ঠানে আপনি আমার বসই ছিলেন। আপনার সরাসরি বলছিলাম না যে 91-এর যে পার্লামেন্টে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, সেই পার্লামেন্টে আপনি তখন পার্লামেন্টের রিপোর্টার। তেমনি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনি তো সেই সময়ের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়াকে দেখেছেন। আমি আপনার কাছ থেকেই শুনতে চাই প্রথমে, দুঃখিত, আমাকে মাফ করবেন, খালেদা জিয়া যে তার রাজনীতির জায়গাটি শুরু করলেন, যেটা জিয়াউর রহমানের মৃত্যুর পরে, সেখান থেকে 90-এর গণ আন্দোলনের নেত্রী হলেন 7 দলীয় জোটের, এই জায়গাটি আপনি কেমন দেখেছেন? আপনি যে প্রশ্নটি করেছেন সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটু পিছনে যাব।
বেগম খালেদা জিয়ার সাথে আমার সামনাসামনি যে পরিচয়টি হয় সেটি হয়েছিল 1986 সালে। অর্থাৎ চট্টগ্রামের লালদিঘির ময়দানে দাঁড়িয়ে আমাদের আগে যেই পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। দুদিন যেতে না যেতেই তিনি যখন নির্বাচনে গেলেন তখন তারই পরে বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। আমি তখন নবীন শিক্ষকই বলা যায়, কারণ সহকারী অধ্যাপক মনে হয়েছিলাম। তো ক্লাবে আমরা গল্প করতেছি, এমন সময় বললেন বেগম খালেদা জিয়া এসেছেন। বেগম খালেদা জিয়াকে দেখার জন্য উপরে গেলাম আমরা। আমি খন্দকার মোশাররফ স্যারের পাশে বসা ছিলাম। ওখানে যে অকপটে সুন্দরভাবে বললেন যে আমি নির্বাচনে যাব কি যাব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট পরামর্শের জন্য এসেছি, আপনারা যেইভাবে পরামর্শ দিবেন সেটাই আমি মনোপুত হলে সে সিদ্ধান্ত গ্রহণ করব। অধ্যাপক এমাজউদ্দিন স্যার সহ অনেকেই পক্ষে বললেন নির্বাচনে যান। খন্দকার মোশাররফ স্যার আমাকে বললেন, নুরুল আমিন তুমি কিছু বলো। আমি বললাম আমার স্যার বলছে আমি তো অন্যভাবে কিছু বলবো। বলে তুমি বলো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে বলো। তখন আমি দাঁড়িয়ে বিনীতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে বললাম, যেহেতু এমাজউদ্দিন স্যার আমার স্যার, আমার বক্তব্যটা ছিল নির্বাচনে যদি না যায়, এটার পক্ষে না, আমার বক্তব্য ছিল বিএনপির উচিত হবে নির্বাচনে না যাওয়া। এবং আমি যুক্তি দিয়েছিলাম তার আগে আমি পাকিস্তানে নির্বাচন কাভার করতে গিয়েছিলাম বেনজির ভুট্টোর অন্য একটি গবেষণামূলক কাজে। তো বেনজিরও কিন্তু নির্বাচন আগে না গিয়ে পরে ক্ষমতায় এসেছে। ঘটনাটা হলে এই জন্য আমি উল্লেখ করলাম, আলোচনা শেষে ম্যাডাম চলে গেলেন, নিচে নামলেন, এমন সময় মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান এসে আমাকে প্রায় কোলে করে নিয়ে যাচ্ছেন যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি তো অবাক যে যাবো কি যাবো না। খন্দকার মোশাররফ স্যার বললেন, আমার ম্যাডাম কিন্তু সবার জন্য দাঁড়িয়ে থাকে না, তাড়াতাড়ি তুমি যাও, কী জন্য দাঁড়িয়ে আছে। যাওয়ার সাথে বললেন যে আমি যে বক্তব্য আপনি রেখেছেন এটা আমি পুরোপুরি স্ট্যান্ডিং কমিটি উল্লেখ করব এবং আমি আশ্বাস বলে যাচ্ছি আপনার এখানে নির্বাচন আমরা যাব না। ম্যাডাম যাওয়ার পরে সমস্ত টিচার বললো একে একে কী বললো, এটা বলার পরে বললো এই পলিটিশিয়ানদের কথা। কিন্তু বিশ্বাস করুন পরের দিন সংবাদপত্রে দেখলাম নির্বাচনে বিএনপি যাবে না। আমি কেন উল্লেখ করলাম যে ম্যাডামের স্মৃতিশক্তি এবং যে তার পার্টি এবং তার দেশের জন্য কিছু বলে তাকে কিভাবে স্মরণ রাখে। পরবর্তী পর্যায়ে যখন 90-এর অভ্যুত্থানে আমি শিক্ষক সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, ইয়াজউদ্দিন স্যার সভাপতি, যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হলে ইয়াজউদ্দিন স্যার বললেন সবাই তো হয়ে যাচ্ছে, যে যে পদে ছিল আন্দোলন করেছে, আমার জন্য একটু বলো। তা আমরা বনানীতে আসলাম মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের বাড়িতে। সেখানে এসে যখন এই কথাগুলি বললাম যে কেন ইয়াজউদ্দিন স্যারকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা উচিত, এখানে কিন্তু আসল ম্যাডাম তখন বললেন যে সমস্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন যাবে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ভূমিকা বিশেষ করে আমার কথা উল্লেখ করে বললেন যে ওই দিনের ভূমিকাটা আমাদের অনেক উপকার করেছে, আপনার নামটা বলেন। তা আমি এই জন্যই করলাম যে ম্যাডাম যার যার পাওনা সেটা কিন্তু সর্বক্ষেত্রে দিয়েছেন, যার জন্যই কিন্তু আমি দেখব তিনি গণতন্ত্র পূজারী ছিলেন এবং তার অধিকারগুলো বাংলাদেশে আপোষহীন সংগ্রামী। এই জন্য বলতে হয় তিনি যেটাকে ন্যায্য মনে করেছেন দেশ ও জনগণের জন্য, সেটার প্রতি তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। এবং তারই ফলে কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু সেই যেই প্রশ্নটা আপনি করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদের সময় যে আন্দোলনের আনকম্প্রোমাইজিং লিডার, এবং মারা যাওয়া পর্যন্ত প্রমাণিত হলো তিনি ন্যায়ের পক্ষে কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেননি। তার একটা প্রমাণ, এই প্রমাণটি হচ্ছে তিনি যখন বিদেশে যাবেন আগে, হাসিনা ওয়াজেদ পতনের আগে, তখন কিন্তু কথা উঠেছিল কি যে একটা এমনভাবে তাকে বিদেশে পাঠানো হবে অর্থাৎ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে একটা কন্ডিশনের মাধ্যমে। ম্যাডাম স্ট্যান্ডিং কমিটির দুজন মেম্বারকে ডেকে বলেছিল আমি মারা যেতে পারি
কিন্তু খবরদার এই স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি যেন নির্বাচনে না যায়। অর্থাৎ আমার জীবনের বিনিময়েও সে কী করলো, সে ওই আপনার স্বৈরাচারের সাথে কম্প্রোমাইজ করলো না গণতন্ত্রের রক্ষার জন্য। এই জন্যে আমি বলবো বেগম খালেদা ছিলেন বাংলাদেশের গণতন্ত্র এবং আপনার সার্বভৌমত্ব এর প্রতীক ছিল বেগম খালেদা জিয়া। আমি একটু হাসান খোরশেদ সূচির কাছে আসতে চাই যে আমরা সকাল থেকেই দেখছি বেগম খালেদা জিয়ার কোনো ধরনের ভুল ত্রুটি আমরা দেখছি না গণমাধ্যমে। আমরা দেখছি যে উনি চরমভাবে সফল অনেক কিছু, অর্থাৎ আমাদের গণমাধ্যমে এবং সব কিছুতে আমরা অনেক বেশি ছাপিয়ে দিচ্ছি তাকে। কিন্তু উনি তো একজন মানুষ ছিলেন। আমি তার সমালোচনার জন্য বলছি না। আমাদের গণমাধ্যম কি বেগম খালেদা জিয়াকে এই মৃত্যুর পরে বা পরিস্থিতির কারণে এখন যেভাবে চিত্রায়িত করেছিলেন, বেগম খালেদা জিয়ার এই সৎ এবং সততা, সৎ সাহস এবং আপসহীনতাকে কি সেইভাবে চিত্রায়িত সবসময় করেছিল গণমাধ্যম? আমি জানি না বোঝাতে পেরেছি কিনা। শুরুতে আমি বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, প্রগাঢ় শ্রদ্ধা নিবেদন করছি। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি আসলেই বাংলাদেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে কোনো দিনই আপোষ করেনি। এবং তাকে যে প্রশ্ন আপনি করছিলেন যে আমাদের গণমাধ্যম তাকে মহামানব বানাচ্ছে কিনা বা এখন যে মহামানব বানিয়েছেন সেটা অতীতে করেছিল কিনা, অতীতে অতটুকু দরকার নাই, যতটুকু তিনি ছিলেন ততটুকু কি তার প্রতি সুবিচার করা হয়েছিল কিনা। আমাদের গণতন্ত্রের দুর্বলতা, আমাদের গণমাধ্যমের দুর্বলতা আমরা সবাই জানি। এবং ক্ষমতার প্রতি এক ধরনের তোষামোদের প্রবণতা আমাদের গণমাধ্যমকে অনেক দুর্বল করে রেখেছে। আমরা সবসময়ই এটা বলি যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করা উচিত। গণমাধ্যমের যারা কর্মী, আমরা যারা সাংবাদিক, আমাদের সবারই স্বাধীনভাবে মত প্রকাশ করা উচিত এবং স্বাধীনভাবে সব মানুষের মতামত তুলে ধরা উচিত। সেই ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আজকের দিনে সেই বিষয়ে বিস্তারিত না যাই, শুধু এইটা বলতে হবে যে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ই, এবং সেই স্বৈরাচারের আমলে গণমাধ্যমকে চরমভাবে অপব্যবহার করে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। সেটা খুবই দুঃখজনক ছিল, খুবই নিন্দনীয় ছিল। কিন্তু গণমাধ্যম সেই নিন্দনীয় কাজের বাইরে থাকতে পারেনি। সেটা গণমাধ্যমের বড় দুর্বলতা আমাদের। এবং এখন যখন পরিস্থিতি বদলে গেছে, এখন যারা মানে বেগম জিয়ার নিন্দায় বা অপপ্রচারের লিপ্ত ছিল তারাও এখন তার প্রশংসায়, তার বন্দনায় এক ধরনের মেতে উঠছে। এই পরিস্থিতি পরিবর্তন হওয়া উচিত, সত্য তুলে ধরা উচিত। আমি তারপর আবারও বলবো, স্যারের কাছে আসবো। সেটি হলো যে বেগম খালেদা জিয়ার যে 91 সালের সরকার, এবং সেই সরকারের থেকে একটা সময় বিরোধী দলের থেকে যে আন্দোলনের ইস্যু উঠলো যে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সরকার হওয়া উচিত সাংবিধানিকভাবে, এবং বেগম খালেদা জিয়া তখন সবাইকে বললেন যে নির্বাচনে আসেন, সংবিধানকে ফর দ্য সেক অফ কনস্টিটিউশনকে, সংবিধানকে রাখার জন্য নির্বাচন করার দরকার, নির্বাচনে আসেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে আবার নতুন নির্বাচন দেব। কেউ কিন্তু তাকে বিশ্বাস করেনি। কিন্তু কি ঘটেছিল, কেন ঘটেছিল, এবং সেটিকে এক ধরনের ন্যারেটিভ দেওয়াই হয় যে একটা আন্দোলনের ফসল। কিন্তু বেগম খালেদা জিয়া কনস্টিটিউশনকে আপহোল্ড করে নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিল, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছেন, এবং তিনি প্রধানমন্ত্রী, ফুল ফ্লেজে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে নির্বাচনে গিয়ে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে সংসদে বসেছেন। আমি এইটার ব্যাখ্যা চাই। আসলে হচ্ছে কি, বেগম খালেদা জিয়া চাচ্ছিলেন প্রকৃতপক্ষে বাংলাদেশ যেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এবং এর জন্য কিন্তু তিনি এই সিদ্ধান্তটি নিয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এবং টেকসই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইনস্টিটিউশন বিল্ড করতে হবে। ইনস্টিটিউশনগুলি যদি প্রতিষ্ঠিত না হয়,
ইনস্টিটিউশনালাইজেশন যদি না হয় তাহলে কিন্তু গণতন্ত্র টিকে থাকে না। ফলশ্রুতিতে কি হয়েছে আপনি দেখবেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। বেগম খালেদা জিয়ার সময় কিন্তু দেখবেন তার প্রতিটি ইনস্টিটিউশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। আইনসভা বলেন, শাসন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন। এবং আরও সবচেয়ে একটা বিউটি হচ্ছে গণতন্ত্রের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, সেখানে অপোজিশন পার্টি, শক্তিশালী অপোজিশন পার্টি থাকা উচিত। বেগম খালেদা জিয়ার সময় 91 থেকে 96 পর্যন্ত দেখবেন শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি ছিল, তাদের ফাংশন করতে দিয়েছে, তাদের কোনো বাধা দেয় না পার্লামেন্টের আলাপ আলোচনার পক্ষে, তাদের কোনো হুমকি ভয়ভীতি প্রদর্শন করেনি। অত্যন্ত টলারেন্স যেটা প্রয়োজন গণতন্ত্রে, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া প্রদর্শন করেছেন। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, ওই নির্বাচন কেন্দ্রিক যে একটা ঘটনাটা ঘটে যায় এবং আওয়ামী লীগ যে আন্দোলন করে, সেটিও ওখানে আমরা রাষ্ট্রবিজ্ঞানীরা এর আগে থেকে আমরা বিশ্লেষণ করেছি, পিছনে কিছু কাজ ছিল যেটি সন্দেহ আছে কোথা থেকে অ্যাক্টর, ইন্টারনাল অ্যাক্টর এবং এক্সটার্নাল অ্যাক্টররা কী ঘটনা ঘটায়, ওই বিভিন্ন বিষয় আছে। সেই ক্ষেত্রে যখন নির্বাচনটা হয়ে গেল, আওয়ামী লীগ সহ জামাত ইসলাম সহ যারা তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং আন্দোলন করলো, বেগম খালেদা জিয়া উপলব্ধি করলেন যদি আমি অপোজিশন পার্টির কথা না মানি, তারা যেহেতু চাচ্ছে, আর আমি যদি 5টা বছর চালিয়ে যাই তাহলে কিন্তু গণতন্ত্র ব্যাহত হবে, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি ফাংশন করবে না। যারই জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের স্বার্থেই তিনি কিন্তু বললেন আপনারা আসেন, আমি নির্বাচন দেই, সঠিক আপনারা যে নির্বাচনে যে আবার যে রেজাল্ট হবে সেই রেজাল্ট আমরা মাথায় পেতে নেব। বেগম খালেদা জিয়া কিন্তু মাথায় পেতে নিলেন, অর্থাৎ তিনি পরাজিত হয়েছিলেন। অপোজিশন পার্টি যেটা পার্লামেন্টে অপোজিশনস পার্টির রোলটা প্লে করলেন। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখেন এই 13টি বছর, যেটা 15টি বছর, এই ধরনের ঘটনা কি ঘটছে বাংলাদেশে? কখনো ঘটে নাই। বরঞ্চ কী হয়েছে, দিনের ভোট রাত হয়েছে, আবার আমি দামি কত নির্বাচন হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ওই পথে যাননি। অর্থাৎ জনতার যে অধিকার, এই অধিকারগুলি যদি না দিতে পারি তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। প্রতিটি নর্মস কিন্তু গণতন্ত্রের প্রতিটি নর্মস তিনি মানতে চেষ্টা করেছেন। এবং সবচেয়ে আরেকটি বড় বিষয় হচ্ছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে তার অর্থনৈতিক ভিত্তিটা করতে হবে একটি পুঁজিবাদী অর্থনীতির দিকে, অর্থাৎ যে একটা জাতীয় পুঁজিপতিদের সৃষ্টি করতে হবে। সেটা খালেদা জিয়া ধীরে ধীরে করতে চেয়েছিলেন বিধায় কিন্তু ওই সময় বাংলাদেশকে ইমার্জিং টাইগার হিসেবে আখ্যায়িত করেছিল পৃথিবীর বিভিন্ন দেশগুলো, এবং শক্তিশালী একটা অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলশ্রুতিতে আপনি দেখেন খালেদা জিয়ার সময় কিন্তু লুটেরা পুঁজিপতিদের এত আধিপত্য ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা কি দেখি, লুটেরা পুঁজিপতিদের এত আধিপত্য আসে যার জন্য গণতন্ত্র ব্যাহত হয়। হাসান খোরশেদ সূচির কাছে এইখান থেকেই আমার কানেক্টিং প্রশ্ন, সেটি হলো যে বেগম খালেদা জিয়ার নামের পাশে আমরা বিশেষণ নাকি প্রহসন আমি জানি না, গৃহবধূ, তিনি রাজনীতি বোঝেন না, রাজনীতি কাকে বলে তিনি জানেন না, তিনি তো আসলে অল্প শিক্ষিত, তিনি সাজগোজ করেন, তিনি মেকআপ দেন, তিনি নর্মস মানেন না, এগুলো অনেক কিছু তার নামের পাশে। কিন্তু উনি যেই 96 সালে যেই ঘটনাটাকে উনি বললেন, সেটি 17 বছর বা 25 বছর লাগলো প্রমাণ হতে যে খালেদা জিয়া যেটি করেছিলেন সেটি দূরদর্শী। তিনি যখন প্রথম দিন বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, সেটিও 17 বছর পর্যন্ত সেটি প্রমাণিত হলো কিনা আমি জানি না, এই ব্যাখ্যাটি চাই। এবং এই যে বেগম খালেদা জিয়া একটি লাইন খুব আলোচিত যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তাদের হাতে গোলামির জিঞ্জির, সেইখান থেকে শুরু করে শেষ ভাগ পর্যন্ত যে আমাদের কোনো প্রভু নেই। এবং এখন যে জুলাই সনদের কথা উঠছে, যে তরুণরা জেনজিরা বলছে যে এই সংবিধান ফেলে নতুন সংবিধান, তিনি মুক্তিযোদ্ধা সংসদের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, সেটার সাথে কানেক্টিং। এগুলো কি আমাদের গণমাধ্যম কখনো বিশ্লেষণ করেছে, নাকি না খালেদা জিয়া অল্প শিক্ষিত বলে
অন্য কোনো দল বা অন্য কোনো ন্যারেটিভের পারপাস সার্ভের মধ্যে আমাদের গণমাধ্যম হাবুডুবু খেয়েছিল? আমি শুধুমাত্র গণমাধ্যমের প্রসঙ্গে না এসে আমি সবকিছু মিলিয়েই বলছি। আমি সেটাই বলছি যে বাংলাদেশের গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে, এটা খুব বাস্তবতা। সেই বাস্তবতায় কাউকেই ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা রাখতে চাই না, কিন্তু বেগম খালেদা জিয়াকে যদি বুঝতে হয় তাকে আসলে একটু আগে থেকেই বুঝতে হবে। এটা বাস্তবতা যে তিনি 82 পর্যন্ত তিনি মূলত গৃহবধূ ছিলেন, এটা বাস্তবতা। তিনি খুব একটা জনসমক্ষে আসতেন না, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে তার টোটালি কোনো ইনভলভমেন্ট ছিলেন না। 82 2রা জানুয়ারি তিনি রাজনীতিতে যোগ দেন এমন একটা পরিস্থিতিতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, তারপর বিএনপিকে নিয়ে তার চরম এক ধরনের বিএনপি তছনছ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল। এরশাদ সামরিক শক্তির জোরে ক্ষমতা দখল করার প্রক্রিয়ায় ছিল। সেরকম একটা পরিস্থিতিতে বেগম জিয়া রাজনীতিতে আসেন। পরবর্তী আমরা দেখেছি যে 82 2রা জানুয়ারি বেগম জিয়া রাজনীতিতে যোগ দেন বিএনপির সাধারণ একজন সদস্য হিসেবে। 24শে মার্চ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং সামরিক শাসন জারি করে। এর বিরুদ্ধে বেগম জিয়া 7 দলীয় ঐক্যজোট গঠন করে 83-তে প্রথম তিনি রাজপথে নেতৃত্ব দেন এবং সামরিক শাসন ভেঙে রাজপথে আন্দোলনের সূচনা করেন। তারপর থেকে ধারাবাহিকভাবে আপোষহীনভাবে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন গণতান্ত্রিক সংগ্রামের। এর মাঝে আমরা আপোষ দেখেছি। আমরা 86-তে দেখেছি যে যেই প্রহসনের একটা নির্বাচনের মধ্য দিয়ে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ তখন বিএনপির নেতৃত্বাধীন তখন বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় ঐক্যজোট এই নির্বাচনের বর্জন করে এবং সেই বর্জনের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। সেই সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট ছিল। 15 দলীয় জোট ভেঙে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 8 দলীয় জোট নির্বাচনে যায়। বামদের 5 দলীয় জোট বেরিয়ে এসে আন্দোলনে পাশে থাকে। জামাতে ইসলামী এই যুগপৎ আন্দোলনে ছিল। জামাতে ইসলামীও কিন্তু 86 নির্বাচনে যোগ দিয়েছিল। 86 নির্বাচনে ফ্রিডম পার্টি একটা ফ্যাক্টর ছিল, মানে কর্নেল ফারুক রশিদদের ফ্রিডম পার্টি, তারা নির্বাচনে অংশ নিয়েছিল। বেগম জিয়া সব প্রতিকূলতা মোকাবেলা করে তিনি একক নেতৃত্ব দিয়ে সেই রাজপথের আন্দোলন অব্যাহত রাখেন এবং যার ধারাবাহিকতায় 86-র সেই সংসদ, যেখানে এরশাদের জাতীয় পার্টি ছিল, যেখানে আসমা আব্দুর রব বিরোধী দলীয় নেতা হন এবং ইয়েরা ছিল, আওয়ামী লীগ ছিল, কিন্তু সেই সংসদ 2 বছরও টিকে রাখতে পারেনি। 87 10 নভেম্বরের পরে সংসদ ভেঙে দিতে বাধ্য হয় এবং 88-তে আবার নির্বাচন করে। সেই নির্বাচনে তখন আর আওয়ামী লীগও যায়নি এবং এমন একটা পরিস্থিতি বেগম জিয়া তৈরি করতে পেরেছিলেন যে 88 নির্বাচনে যাওয়া আওয়ামী লীগের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ছিল বেগম জিয়ার নেতৃত্বে। সেই সময়টাতে বেগম জিয়া 88 থেকে এবং আবারও সেই আন্দোলনকে অব্যাহত রেখে 88 সংসদ নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে এবং সেই সংসদকে মানে গণবর্জনের মুখে ফেলে দেন। সংসদ গণবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে ডাক্তার মিলনের শাহাদাতের পর, জেহাদের শাহাদাতের পর 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 87-তে নূর হোসেন, কিন্তু 90-তে গিয়ে জেহাদ, ডাক্তার মিলন এবং জেহাদ এবং ডাক্তার মিলন, জেহাদ 10ই অক্টোবর এবং 27 নভেম্বর হচ্ছে ডাক্তার মিলন। তারপরে এরশাদের পতন ঘটে এবং এই যে পুরো ধারাবাহিক আন্দোলন 82 থেকে 90 পর্যন্ত, সেই আন্দোলনে কখনো যুগপৎ আন্দোলন ছিল, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির একক আন্দোলন ছিল মূলত। এবং সেই আন্দোলনের কোনো পর্যায়েই আসলে এক মুহূর্তের জন্য বেগম জিয়া আপোষ করেননি এবং তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াই থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি। ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখলাম 2008-এর তথাকথিত নির্বাচনের বিরতিতে যাব। হাসান খুরশিদ, আপনার এই কথাটি নিয়ে আমার প্রশ্নটা থাকলো, সেটি হলো যে ওই 86 নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া গেলেন না, তখন রাজনৈতিক বোদ্ধারা কিন্তু ওই যে কথাটি বললাম যে বেগম খালেদা জিয়া রাজনীতি বোঝেন না, নতুন এসেছেন, এটি যেমন তখন তাকে শুনতে হয়েছে, একইভাবে যখন 2014 সালে নির্বাচনে গেলেন না,
সেই কথা শুনতে হলো, এবং সেই কথা শুনতে শুনতে বেগম খালেদা জিয়া কিন্তু যাননি, কিন্তু 2018 সালে বিএনপি গিয়েছে, এবং বিএনপি তখন একটি ন্যারেটিভ বলেছে যে আমরা গিয়ে দেখাচ্ছি যে আসলে নির্বাচন, কিন্তু বেগম খালেদা জিয়া তখনও যাননি এবং 2024 সালেও যাননি। এই যে বেগম খালেদা জিয়া, এই সময়ও তাকে শুনতে হয়েছে যে তিনি রাজনীতি বোঝেন না, এই প্রশ্নের উত্তর থাকবে আপনাদের কাছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে প্রশ্নটি রেখেছিলাম যে সেই 86 এবং একইভাবে 2014, 2018, এই প্রশ্নের সঙ্গে আরও একটি কথা জুড়ে দিব যে বেগম খালেদা জিয়া যখন স্পষ্ট করে বলছিলেন যে ওনার বিদেশে কোনো জায়গা নেই, জমি নেই, কোনো কোথাও যাওয়া না, উনি এখানেই থাকবেন। ওনার এক ছেলে বিদেশে মারা গেলেন, তার লাশ আসলো, আর এক ছেলে দীর্ঘ সময় ধরে লন্ডনে। ওনার নামে দুটো কেস চলছিল, যে দুর্নীতির কেস, যদিও টাকা ব্যাংকেই আছে। সেই কেসের সময় তিনি বিদেশে গেছেন, এখানে প্রচার হয়েছে যে তিনি আর বিদেশ থেকে ফিরবেন না। তিনি সাথে সাথে এসে আদালতে আইনের প্রতি সম্মান দেখিয়ে সেখানে হাজিরা দিয়েছেন। এই সব কিছুর আবার ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি যে বেগম খালেদা জিয়া আসলে রাজনীতি কম বোঝেন। জি, নুরুল আমিন স্যার। আপনি সুন্দর প্রশ্নের অবতারণা করেছেন, এটা একদম বিশ্লেষণ করার জন্য আমাদের সহজ হবে। এটি কিন্তু সত্যি ঘটনা, আর বিশ্লেষণটা কিন্তু করলে দাঁড়াবে যে বেগম খালেদা যে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। রাজনীতিতে আসল হচ্ছে কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্ত নেওয়া। আপনার যে প্রশ্নের মধ্যে আছে খালেদা জিয়া যে বাস্তব সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি প্রমাণ হচ্ছে, আমি 14 সাল দিয়ে যেটা আনি, 86 তো নিয়েছে, এটা প্রমাণিত হলো পরবর্তী পর্যায়ে আন্দোলনের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদ বিদায় নিল। তা না হলে তো যদি নির্বাচনে গেলে কিন্তু আর আন্দোলনটি পরবর্তী পর্যায়ে বেগবান হতো না। একইভাবে কিন্তু আমরা দেখলাম 14 সালে যদি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতেন তাহলে কি হতো, এইভাবে একটি আবল তাবল নির্বাচন, আবল তাবল শব্দটা দিই, এলোমেলো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। কারণ তার যে বিদেশি প্রভুরা ওই সময় আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতো, আর বেগম খালেদা জিয়া তার বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে ওই সরকারটিকে বৈধতা দেওয়া হতো। লেজিটিমেট গভর্নমেন্ট বলা হতো কাকে? আওয়ামী লীগের। অথচ সে নির্বাচনে কারচুপি করত, আপনার বিভিন্ন জায়গায় বুথ দখল করত, যেটি পরবর্তী পর্যায়ে করেছে। আপনি উত্তর দিয়েছিলেন সুন্দরভাবে যে অনেক বুদ্ধিজীবীরা যখন বলল, বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা যখন বলল, তখন আলোচনায় আসেনি যে আপনাদের যাওয়া উচিত ছিল, এই নির্বাচনে গেলে কি বললেন, ভালো হতো। খালেদা জিয়া কি ভুল করছে, এবং দলের ভেতরে বাহিরে সেই আলোচনা বেশি ভুল করতো। ফলশ্রুতিতে কি হলো, খালেদা যে নিজে যেটি জাননি, 18 সালে কিন্তু গিয়ে প্রমাণ করে দিল যে না, নির্বাচনে দেশ হয় না। ওই 14 সালে কিন্তু এরকম হতো, কি হলো, দিনের ভোট রাতে হলো। 18 সালেও খালেদা জিয়া জাননি, তিনি জাননি, আমি বললাম জানি যারা গিয়েছিল, অর্থাৎ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করা সিদ্ধান্ত করবে কি হলো, বিদেশ থেকে প্রেশার দিল, এক্সটার্নাল ফ্যাক্টর যারা, তারাও প্রেশার দিল তোমরা নির্বাচনে যাও না কেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেখালেন যে এর অধীনে আর নির্বাচন হয় না। তারপরে পরেরটা যেটা দেখলাম 24 সালে, ওটা তো কোনো নির্বাচন না। এখানেই কিন্তু আসল প্রশ্ন, এই 24-এর অভ্যুত্থানটা কী জন্য হয়েছে? অর্থাৎ যদি বেগম খালেদা জিয়া 18-তে 14-তে নির্বাচনে যেতেন, আবার যদি 24-এর নির্বাচনে তারেক রহমান সাহেব যেতেন, ফলশ্রুতিতে কী হতো, ওই সরকারকে বৈধতা দেওয়া হতো, আর আন্দোলন হতো না, গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। খালেদা জিয়া ওই নির্বাচনগুলোতে যাননি বিধায় কিন্তু জনগণের চোখের সামনে বেশি উঠেছে, প্রমাণিত হয়েছে এই আওয়ামী লীগের অধীনে কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হবে না। ফলশ্রুতিতে দেশের জনগণ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 24-এর অভ্যুত্থানটি হয়েছে। তাহলে এই নেপথ্যে কার মেধাটা বেশি কাজে লেগেছে? বেগম খালেদা জিয়া
এবং তারেক রহমান আমি সাহেবের যে হাসান বাস্তবায়িত খোরশেদের কাছে করেছে সেই জিনিসটা জানতে চাই যে আমি জানি না, আমার কাছে মনে হলো যে এই যে জুলাই সনদ যারা চাচ্ছেন যে এক ধরনের সংবিধান যেখানে আমরা আরও ইনক্লুসিভ সংবিধান করব, সেই জায়গাটি কি বেগম খালেদা জিয়া ওই সময় কিভাবে বলেছিলেন? তিনি এই জেনজিদের চিন্তা ভাবনা, সেটা হচ্ছে, আপনি কি এটাকে কানেক্টিং করতে পারবেন? আমি একটু অন্যভাবে অন্য বিষয়ে বলি। সেটা হচ্ছে যে বেগম জিয়া ৮৬-তে একটি স্বৈর সরকারকে প্রত্যাখ্যান করেছিলেন, এবং সেটা যে স্বৈর সরকার সেটা সাধারণ মানুষের কাছে উপলব্ধির জায়গায় নিয়ে এসেছিলেন। সেই ৮৬ নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত, তার ধারাবাহিকতায় আসলে ৯০-এর ছাত্রগণ অভ্যুত্থানের জন্ম দেয়। বেগম জিয়া ২০১৪ নির্বাচন বর্জনের যে পদক্ষেপ নিয়েছিলেন, তার ধারাবাহিকতাই ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানের জন্ম দেয়। সো ছাত্রগণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান তো বারবার ঘটে না। গণ অভ্যুত্থান বাংলাদেশে দুবারই ঘটেছে, এবং দুবারই গণ অভ্যুত্থান ঘটার পেছনে মূল সিদ্ধান্ত নিয়েছিল তথাকথিত নির্বাচন বর্জন করে মানুষের পাশে দাঁড়ানো, এবং মানুষকে সেটা উপলব্ধি করতে দেয়া যে এই সরকার অবৈধ সরকার, এই সরকার স্বৈর সরকার, এই সরকার এক ধরনের ফ্যাসিস্ট সরকার। সেই উপলব্ধি মানুষের কাছে, মানুষকে সেই বোধের জায়গায় নিয়ে আসা, মানুষকে সেই সরকারের বিরুদ্ধে সোচ্চার করে তোলা, সচেতন করে তোলা, এবং সেই সরকারকে প্রত্যাখ্যানে মানুষকে উদ্বুদ্ধ করে তোলার যে অপরিসীম দূরদর্শিতা, সেই দূরদর্শিতা বেগম খালেদা জিয়া একাধিকবার দেখিয়েছেন। তিনি এরশাদ শাহীর বিরুদ্ধেও দেখেছেন, তিনি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে দেখেছেন। সেখানেই আসলে তার রাজনৈতিক প্রজ্ঞা, তার দূরদর্শিতা, তার বিচক্ষণতা, এবং সেই জায়গাতেই বেগম জিয়া যে অসাধারণ একজন রাজনীতিবিদ ছিলেন, তার একাডেমিক শিক্ষা কিংবা অন্য বিষয়গুলো যারা সামনে আনতে চায়, তারা আসলে তার সেই অসাধারণ যোগ্যতাকে আড়াল করার এক ধরনের হীন মানসিকতা নিয়েই সেটা করে বলে আমি মনে করি। বেগম জিয়া সত্যিকার অর্থেই অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি দূরদর্শী, এবং অনেক বেশি গণতন্ত্র প্রেমী অসাধারণ এক নেতৃত্বে বাংলাদেশকে পরিচালনা করেছেন। বেগম জিয়া ৮২ বছর বয়সেও আসলে বিপ্লবী চেতনায় ছিলেন। ৮০ বছর বয়সেও এই যে নির্বাচনে যাননি, এবং সবচেয়ে তরুণ যে জেনজি, তাদের ধারণাও বেগম জিয়া ধরতে পারতেন। বেগম জিয়া তার সময়ের সাথে শুধু ছিলেন না, তিনি আসলে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তিনি দূরদর্শী ছিলেন। এবং সেই কথাটাই আমরা বলছি যে যদি ৮৬ নির্বাচনে তিনি যেতেন, আসলে সেই সময়ে এরশাদ সরকারকে বৈধতা দেওয়া হতো। যদি ১৪ নির্বাচনে তিনি যেতেন, তাহলে আওয়ামী লীগের যে হুট করে তো আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠে না, একটা ধারাবাহিকতার ভিতর দিয়ে ফ্যাসিস্টের জন্ম নেয়। তো ২০০৮-এর পরে আওয়ামী লীগের মধ্যে যে ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছিল, সেটাকে আসলে থামিয়ে দিয়েছিলেন বেগম জিয়া, এবং সেটা মানুষের সামনে এক্সপোজ করেছিলেন, মানুষের সামনে উন্মোচিত করে দিয়েছিলেন যে একটা ফ্যাসিস্টের জন্ম হতে যাচ্ছে যদি আমরা এখনই প্রতিরোধ না করি। সেই প্রতিরোধের একটা পদক্ষেপ, একটা বড় পদক্ষেপ ছিল ১৪ নির্বাচন বর্জন, ৫ জানুয়ারি নির্বাচন বর্জন, এবং সেটা খুবই সঠিক সিদ্ধান্ত ছিল, এবং সেটা ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থানের ভেতর দিয়ে প্রমাণিত হয়েছে যে বেগম জিয়াই আসলে সঠিক ছিলেন। ৮৬ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সেই সময় যারা সমালোচনা করেছিল, তারা শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বেগম জিয়াই সঠিক ছিলেন ৮৬ বর্জন করা, এবং সেটা ৯০-এর ছাত্রগণ অভ্যুত্থানের ভেতর দিয়ে সেটা প্রমাণ হয়েছিল। তো তার দূরদর্শিতাকে, তার রাজনৈতিক যে ম্যাচুরিটি, রাজনৈতিক যে বিচক্ষণতা, সেটাকে যদি কেউ আড়াল করার চেষ্টা করে, যদি কেউ অস্বীকার করার চেষ্টা করে, সেটা আসলে সত্যের অপলাপ হবে। আমি আরেকটি বিষয় জানতে চাই। বেগম খালেদা জিয়ার যে বক্তব্যের মধ্যে তিনি বললেন যে এই যে বিডিআর বিদ্রোহ, এটি তো হাসিনা জড়িত, তাকে আমি জানি না, তাকে কি তখন কোনো গোয়েন্দা সংস্থা এই কথা জানিয়েছিল, না কেন তিনি বলেছিলেন? আর এত বছর পরে এসে আমরা তদন্তে কি পাচ্ছি, কিভাবে বলতে পারলেন তিনি? নাকি তার অনেক ধরনের লিঙ্ক ছিল, কেউ এসে বলে গিয়েছিল? কারণ আমি অন্য কোনো বিএনপি নেতা বা অন্য কোনো বিরোধী দলীয় নেতার মুখে এই কথা শুনিনি, কিন্তু বেগম খালেদা জিয়া অকপটে বলেছেন যে এই আলেমদের, আপনার মনে আছে নিশ্চয়ই, মার্চ ফর ডেমোক্রেসির যে যেখানে তাকে আটকে দেওয়া হয়েছিল, তার বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ, সেইখানে দাঁড়িয়ে তিনি বক্তব্যে বলেছিলেন এই যে আলেমদের রক্ত, এই রক্ত বৃথা যাবে না, এই যে ৫৭ জন বিডিআরের
সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো, এটি তো তিনি প্রথম হত্যাকাণ্ড বলেছেন, তিনি বিদ্রোহ বলেননি। এই হত্যা তো শেখ হাসিনাই দায়ী ছিলেন, জড়িত আছেন। Genocide তিনি কি দায়ী। কথার কথা বলেছিলেন, না এখন কেন এটা প্রমাণ হচ্ছে? আমি এই বিষয়টিও জানতে চাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমাদের আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে যে খালেদা জিয়া প্রকৃতপক্ষে জনমানুষের নেতা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। একজন দেশপ্রেমিক কিন্তু যেহেতু দেশকে, দেশের জনগণকে ভালোবাসে, এই উপলব্ধি দিয়ে তিনি বুঝতে পারেন যে তার জনগণের ক্ষতি কি করতে। বলে এতটা বুঝতে পারবেন তিনি? তিনি এতটা কথার যেটা কথা, আমরা তো বলতেন, তখন আমি- এটাকে খুব একটা মূল্যায়নও করিনি তার আমি কথা। আপনি যেটা বলেন সেটা হচ্ছে, আমি এজন্যই বলবো আমি তাকে যে- মহামানব করতে চাচ্ছি না, কিন্তু তার বক্তব্য নিয়ে আলোচনা যে করছি। খালেদা জিয়া হচ্ছে এমন একজন নেত্রী ছিলেন যিনি প্রকৃতপক্ষে দেশের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাজনীতি সম্পর্কে তার যে জ্ঞানটি সেটি হয়েছিল। তার কারণ হচ্ছে, আমরা পলিটিক্যাল সায়েন্সের শিক্ষকরা সাধারণত বলে থাকি যে থিওরি এবং প্র্যাকটিস দুটি মিলিয়ে রাজনীতি করতে হয়, এবং থিওরির চেয়ে প্র্যাকটিসের মূল্য অনেক বেশি। মাঝে মাঝে আমি এই কথাটা বলে থাকি, 1 টন অফ থিওরি ইজ ইকুয়াল টু 1 আউন্স অফ প্র্যাকটিস। 1 টন থিওরির সমান 1 আউন্স প্র্যাকটিস। ওই যে পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছে প্রচুর থিওরি দেয়, আর পলিটিশিয়ান যারা ফিল্ড আছে তারা প্র্যাকটিসের মাধ্যমে উপলব্ধি করতে পারে। খালেদা জিয়া ওই প্র্যাকটিসের মাধ্যমে উপলব্ধি করেছিলেন যে কী ঘটনা ঘটতেছে এবং স্বৈরাচার কোথায় আছে, আধিপত্যবাদীরা কোথায় কী করেছে। তিনি তো ক্ষমতায় ছিলেন, তিনি, আমি ক্ষমতাটা না বলে যদি দেখি Experience ও ছিল তার। দায়িত্বটা, সেটা ওই যে অভিজ্ঞতা, ফলশ্রুতিতে আমি কি দেখব, তিনি উপলব্ধি করেছিলেন, বুঝতে পেরেছিলেন কোথা থেকে কি হয়, তার দেশের ইন্টারনাল অ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাক্টরসরা কী করে। তারেক জিয়া সাহেব ভবিষ্যতে আমার মনে হয় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তিনি সুন্দরভাবে দেশ চালাতে পারবেন। তাই এই পলিসিটা যদি তিনি গ্রহণ করেন, ওই জন্যই কিন্তু খালেদা জিয়া মানুষের নেতা ছিলেন, মানুষকে নিয়ে চিন্তা করতেন, মানুষের কল্যাণের কথা বলতেন, দেশ ও জাতির কথা বলতেন। এই জন্যই তো তাকে আমরা ব্যক্তিগতভাবে আমি বলে থাকি, খালেদা জিয়া হারসেলফ ওয়াজ অ্যান পলিটিক্যাল ইনস্টিটিউশন। তিনি ব্যক্তিগতভাবে তিনি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছিলেন, যার ফলে তিনি এগুলি বুঝতে পেরেছেন। হাসান খুরশেদ সূচি, আপনি আমি এগুলো সবই ফিল্ডে ছিলাম দেখে আমি এগুলো বলতে পারছি। আপনার মনে হচ্ছে যে তিনি এই মুক্তিযোদ্ধা সংসদের একটি আলোচনায় বলেছিলেন, এই সংবিধান যখন তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দেওয়া হলো এবং হ্যাঁ, আপিল বিভাগ কিন্তু বলেছিল যে 2 বার প্র্যাকটিস করা যেতে পারে, সেই সব কিছু বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফেলে দেওয়া হলো। তিনি তখন বললেন যে এই সংবিধান মানুষ যখন সুযোগ পাবে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে। এবং সেই জায়গাটি কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের এই যে জেনারেশন তারা বলছে, তারা তো বিএনপিকে চিন্তা করে বলছে না। সেই জায়গাটা তিনি কিভাবে এটা বুঝতে পারলেন? বেগম খালেদা জিয়াকে বুঝতে হলে আসলে আরও অনেক শেকড় থেকে বুঝতে হবে। আমি এই জায়গায় আসছি, মানে বাস্তবতা হচ্ছে 82 সালে যখন তিনি তার 37টা রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এই কথা বলার পরে। আমি ওই জায়গাটা আসতে চাই যে 82 সালে তিনি যখন রাজনীতিতে এলেন তখন আসলে বিএনপির একটা খুব খারাপ অবস্থা ছিল, এবং বাস্তবতা হচ্ছে বিএনপির সেই সময়ের যে বড় নেতারা ছিলেন তারা একের পর এক দল ছেড়ে এর সাথে সাথে হাত মেলাচ্ছিলেন, এবং সেরকম একটা সময় যখন বিএনপি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন অনেকে, সেই সময়টাতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন এবং তিনি প্রথমে সাধারণ সদস্য হিসেবে 82-তে দলে যোগ দেন, 83-তে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন, ভাইস চেয়ারম্যান হন, এবং তারপর তিনি দলের চেয়ারম্যান হন এবং চেয়ারপারসন হন। তিনি ওই সময়টাতে সামরিক শাসনের বিরুদ্ধে, এবং ভয়াবহ সামরিক শাসন ছিল, সেই ভয়াবহ সামরিক শাসনের বিরুদ্ধে তিনি প্রথম রুখে দাঁড়ান। এবং সেই জায়গাটায় আসলে তাকে ভাবতে হবে যে যখন তার দল বিপর্যস্ত, দলের অস্তিত্ব বিলীনের আশঙ্কা করা হচ্ছে, সেই সময় একা একজন মানুষ, অল্প কিছু মানুষ নিয়ে যারা রাজপথে নেমে সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এরপরে আপনি 1/11-এর পরের পরিস্থিতি দেখেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, বেগম খালেদা কিন্তু এক মুহূর্তের জন্য যাননি, এবং তিনি যাননি বলেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে গিয়ে আবার ফিরে আনা হয়েছিল। তো বেগম জিয়ার প্রথম
শক্তি আমি যেটা মনে করি সেটা হচ্ছে তার অপরিসীম সাহস। তিনি এত অসাধারণ সাহসী ছিলেন যেটা আসলে আমাদের রাজনীতিতে খুব বিরল। এবং সাহস এবং তার রাজনৈতিক দিও একসাথে কাজ করে। সাহস আসে কোত্থেকে? তার সাহস এসছে দেশপ্রেম থেকে। দেশের জন্য, দেশের মানুষের জন্য তার ভালোবাসা এত প্রগাঢ় ছিল যে সেটার জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত ছিলেন এবং কোনো রকম ঝুঁকি নিতে দ্বিধা করেননি। তার বারবার জেলে যেতে হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। তার জেল থেকে মুক্তির বিনিময়ে তাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে চেয়েছিল হাসিনা, কিন্তু তিনি সেই সুযোগ নেননি, তিনি প্রত্যাখ্যান করেছেন। তো বেগম জিয়াকে আসলে তার পুরো জীবন দিয়ে বুঝতে হবে। আসলে বেগম জিয়া বাস্তবতা হচ্ছে মাত্র 36 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন। সেই সময়ে মাত্র ছোট 2 ছেলেকে নিয়ে তিনি যে সংগ্রাম করেছেন, কিংবা যদি আমরা আরও পেছনে যাই, 71 সালে যখন প্রেসিডেন্ট সেই সময়কার মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার করলেন উই রিভল্ট, তিনি স্বাধীনতা ঘোষণা করলেন বাংলাদেশের এবং পরিবারকে রেখে যুদ্ধে চলে গেলেন। সেই অনিশ্চিত, অনিরাপদ, ভয়াবহ পরিস্থিতির মধ্যে বেগম জিয়া যেভাবে 2 ছেলেকে আগলে নিয়ে বেরিয়েছেন, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তার আসলে সারা জীবন অসম্ভব রকম সংগ্রামের, এবং সেই সংগ্রামে তিনি কোথাও আপোষ করেননি। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, 1 মিনিটের বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আরেকটি বিষয় আমি আপনার কাছে উল্লেখ করব যে আপনি দেখবেন যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রথম এসেছে 96 সালে, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, এবং সেই সময় ডক্টর ইউনূস অনেকটাই ওই সময়কার তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি এক ধরনের পছন্দেরও ব্যাপার ছিল। বিল ক্লিন্টন আসলে, হিলারি ক্লিন্টন আসলেন, এবং এটার পুরোপুরি ফলটি কিন্তু সেই সময় শেখ হাসিনা নিয়েছিলেন। কিন্তু একের পর এক যখন ডক্টর ইউনূসকে বিভিন্ন ধরনের আধিপত্যবাদ যদি বলি, প্রতিবেশী রাষ্ট্রের কথা যদি বলি, তারা যখন তাকে তাদের চ্যালেঞ্জ মনে করলো, সেই জায়গা থেকে যখন ডক্টর ইউনূসকে শেখ হাসিনা একটার পর একটা আদালতে বিচার দিতে থাকলো, মামলা দিতে থাকলো, তখন খালেদা জিয়া সরাসরি দাঁড়িয়ে বলেছেন যে ডক্টর ইউনূসের পক্ষে কেন খালেদা জিয়ার ওই কথার আগে আমি কখনো ডক্টর ইউনূসের মুখে শুনিনি যে তিনি খালেদা জিয়ার প্রশংসা করছেন। আমি ডক্টর ইউনূসের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, আমি যতটুকু হিস্ট্রি দেখি, কিন্তু শেখ হাসিনার কথা বলেছেন। এটা ডক্টর ইউনূসের ভুল বা সঠিক বলছি না, আমি বলতে চাচ্ছি এই পোলারাইজেশনটা কিভাবে পরিবর্তন হলো স্যার? আসলে হয়েছে কি, ডক্টর ইউনূস সাহেবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক আমাদের খুব অল্প সময় আছে, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। ফলশ্রুতিতে হয়তো ওই সময় যেটা আপনি বলেছেন, হাসিনা ওয়াজেদকে অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য কিন্তু পশ্চিমাদের একটা ভূমিকা ছিল, কাজ করেছিল, এবং ওই কাজের মাধ্যমে কিন্তু ভারতকে এখানে রিজনাল পলিটিক্সে তার উপর বেশি গুরুত্ব দিয়েছে। সেই সময় ইউনূস সাহেবের সাথে সখ্যতাটা ওই দিকেই বেশি ছিল, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখব হাসিনা ওয়াজেদের সাথে ওই সময় যেটা তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে ইউনূস সাহেবের মোটামুটি ওয়ার্কিং রিলেশনশিপটা ছিল। তার গ্রামীণ ব্যাংকের জন্য কিছু করণীয়, অথবা হাসিনা ওয়াজেদকে প্রশংসা, তারও কিছু ব্যাপার ছিল। কিন্তু এটা হলো পরবর্তী পর্যায়ে হাসিনা ওয়াজেদ উপলব্ধি করলো যে হয়তো বা হাসিনা ওয়াজেদ উপলব্ধি করলো না, তাকে যারা চালাচ্ছিলেন তারা তাকে দিয়ে হয়তো বা ইনফরমেশন তিনি পেয়েছেন যে আমি যেভাবে চালাচ্ছি এভাবে একটা স্টেজে বেশি দূর পর্যন্ত নেওয়া যাবে না। পরবর্তী পর্যায়ে হয়তো বা এমন কিছু ঘটনা ঘটাতে পারে যে ইউনূসকে সামনে নিয়ে আসতে পারে। তিনি তো বিশ্লেষণ করে এটা পাওয়ার তার কথাও না। তার প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য, যে রাষ্ট্রটিকে আমরা আধিপত্যবাদী হিসাবে আখ্যায়িত করি আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে, তারা হয়তো বা কিছু ইঙ্গিত দিয়েছে, ইনফরমেশন দিয়েছে। এর জন্য আমরা দেখব শেষ পর্যায়ে, অর্থাৎ তার পতনের আগে সে 1 নাম্বার এনিমি কিন্তু করেছিল ইউনূস সাহেবকে। যেটা সেকেন্ডারি
পজিশনে রেখেছিল কিন্তু বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা পুরো জিয়া, বিএনপিকেও না, বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়াকে, যেটা রেখেছিল। স্যার আমরা একদম শেষ আমি এই মুহূর্তে প্রসঙ্গে একমত না আসলে। আমি মনে করি যে শেখ হাসিনা অল থ্রু তার প্রথম শত্রু হিসেবে বেগম বেগম খালেদা খালেদা জিয়াকেই দেখেছেন এবং বেগম খালেদা জিয়াকেই না, সবচেয়ে এটা বেশি ঠিক আছে, কিন্তু আমি ঝুঁকি- লাস্টে একদম শেষ পর্যায়ে শেষ বলি, পর্যায়েও শেষ পর্যায়ে ৩-৪ মাস যেটা হয়েছে যে আমি- বেগম ক্ষমতায় খালেদা বসে- জিয়া আমি ভিন্ন আমিও প্রকাশ করছি যে বেগম হাসান খালেদা জিয়া- খুরশেদ সূচির হ্যাঁ, জায়গা বেগম থেকে জিয়াকে- এগিয়ে যে বেগম খালেদা জিয়া তো না, আমার- সর্বশক্তি দিয়েছে সবসময় আছে, কিন্তু আমি বা- আপনাকে বলি লাস্ট পর্যন্ত আপনাদের পার্লামেন্টে বসো, কিন্তু লাস্ট আমি বলবো খালেদা যে 1 নম্বর এনিমি, তার সবসময় ছিলেন। সর্বশক্তি দিয়ে সে কিন্তু কিন্তু তিনি বিরোধিতা করে তার- গিয়েছে। তিনি ইনফরমেশন পেয়েছিলেন যে যে চেয়ারটায় বসবে নট খালেদা জিয়া নাও, এখন খালেদা জিয়া বসবে না, এখন বসবে ইউনূস সাহেব। আমি কিন্তু শেষ সময়ের কথা বলছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় তিনি বিএনপিকে বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছেন। কিন্তু কখন করলেন? এই গভর্নমেন্ট আন্দোলনের আগ থেকে শুরু করলেন, পতনের সময়। হাসান খুরশেদ সূচি, আমার হাতে 1.5 মিনিট সময় আছে। তো আমরা আসলে এই আলোচনা শেষ করতে চাই বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রতি আমাদের তার যে কন্ট্রিবিউশন দেশের জন্য, দেশের মানুষের জন্য যে অসাধারণ অবদান, আমরা মনে করি যে তিনি শুধুমাত্র ইয়েতেই না, তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে, নারী উন্নয়নের জন্যে, শিক্ষা প্রসারের জন্যে অসাধারণ অবদান রেখে গেছেন। এবং আমরা যদি আসলে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি, তাহলেই বেগম জিয়ার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। এবং সেই জন্য আমরা সবাই চেষ্টা করব, সারা দেশের মানুষ চেষ্টা করবেন, এটা আমরা আশা করি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা ছোটবেলা থেকে যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করেন, মুসলমান ধর্ম, তারা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটি পড়ে আসছেন যে সমুদয় রাজ্যের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা রাজ্য দান করো আর যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপদস্থ করো, তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। এই যে বাক্য, এই বাক্যর স্পিরিচুয়াল আলোচনা আছে, অনেক বড় বড় আলোচনা আছে, কিন্তু এই বাক্যর কোনো উদাহরণ তো ছিল না। এই বাক্যর সবচেয়ে বাস্তব উদাহরণ ছিল 24-এর 5ই আগস্ট, এবং সেটার সবচেয়ে বড় উদাহরণ হলো বেগম খালেদা জিয়া, এবং তার ঠিক অ্যান্টোনিমস বা বিপরীত উদাহরণ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।